দেখো আজকে যেটা পড়াবো আমি আগের ক্লাসে সামান্য একটু হিন্টস আমি দিয়ে এসেছিলাম যে কি আজকে পড়াবো। আজকে আমরা ভেপার প্রেসারে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করব। অর্থাৎ ভেপার প্রেসার অর্থাৎ কি না, ভেপার প্রেসার। এই ভেপার প্রেসারটা খুব ইজি একটা জিনিস। কি জিনিস? আগের দিন আমি ভেপার প্রেসার কীভাবে তৈরি হয় সেটা আমি বলে দিয়ে গেছিলাম আগের দিন। আজকে আমি জাস্ট ডিসকাস করবো এখানে যে ভেপার প্রেসার অ্যাকচুয়ালি দু ধরনের মানে দুটো জায়গায় ভেপার প্রেসার আমরা কম্পারিজন করব, অর্থাৎ কিনা তুলনা করব। কি না, একটা করব সেটা হচ্ছে পিওর লিকুইড, আর আরেকটা হচ্ছে সলিউশনের। একটা হচ্ছে পিওর লিকুইড আর একটা হচ্ছে সলিউশন। দুটো জিনিসের ভেপার প্রেসার আমরা কম্পারিজন বা তুলনা করব। প্রথমে বলে দিই সলিউশন। এখানে মেনলি আমরা দু রকমের সলিউশন পড়ব। কি না, একটা হচ্ছে সলিড লিকুইডে মিশেছে, আর আরেকটা হচ্ছে লিকুইড লিকুইডে মিশেছে। অর্থাৎ কঠিন পদার্থ তরলে মিশেছে, অর্থাৎ কঠিন এখানে সলিউট আর লিকুইড এখানে হচ্ছে সলভেন্ট। এখানেও ঠিক একই রকমভাবে বলতে পারি লিকুইড অর্থাৎ সলিউট এবং সলভেন্ট এখানে দুজনাই অ্যাকচুয়ালি কী আছে, লিকুইড অবস্থা বা কী অবস্থায় আছে, তরল অবস্থায় আছে। অর্থাৎ দ্রাব এবং দ্রাবক দুজনাই এখানে কী আছে, তরল অবস্থায়। এই দুটো জিনিস নিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে কী করব, আলোচনা করব। দেখো খুব সিম্পল বিষয় যে এদেরকে নিয়ে আমি কিভাবে আলোচনার মধ্যে ঢুকবো। দেখো আমরা যদি বলতে পারি, ধরো একটা কন্টেনার আছে, আমি তিনটে কন্টেনার রাখছি। এই তিনটে কন্টেনারে তিন ধরনের অ্যাকচুয়ালি জিনিস আছে। একটা কি আছে, একটাই আছে পিওর লিকুইড, আর একটা কি আছে সলিড প্লাস লিকুইড, আর একটা কি আছে লিকুইড প্লাস লিকুইড। কি বললাম, বোঝা গেছে? এই তিনটে কন্টেনারের মধ্যে এরকম আছে, ধরো প্রত্যেকটা ঢাকনা দেওয়া অবস্থায় আছে, প্রত্যেকটা ঢাকনা দেওয়া অবস্থায় আছে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো যদি এরকম হয়, যদি এইটার কেসটা দেখো, এর অ্যাকচুয়ালি পৃষ্ঠে যে অ্যাকচুয়ালি এক কণা আছে সেটা শুধুমাত্র তরলেরই কণা থাকবে, অর্থাৎ লিকুইডের কণা থাকবে, যেহেতু এটা পিওর লিকুইড আছে। এবং তার ভেতরেরটাকে বলা হয় বাল্ক। এই বাল্কেও অ্যাকচুয়ালি কী আছে, বিশুদ্ধ লিকুইডই আছে, লিকুইডের কণা। এখানে ক্ষেত্রে কি আছে না, এখানে ক্ষেত্রে পৃষ্ঠে অ্যাকচুয়ালি কি আছে না, সলিড আর লিকুইড দুজনারই কণা থাকবে। পৃষ্ঠে কী আছে, সলিডেরও কণা আছে, লিকুইডেরও কণা আছে। আবার দেখো বাল্ক, এটা যদি নিলাম বাল্ক, এই বাল্কে অ্যাকচুয়ালি কী আছে, সলিড আর লিকুইড দু ধরনেরই কণা আছে। এবার যদি এখানটায় যাই, যদি এখানেও দেখো আমি বলতে পারি একটা L1 একটা L2, দুটো লিকুইড আলাদা আলাদা ধরে নিয়েছি। অর্থাৎ এখানে যদি দুটোতে তরল পদার্থ আছে, দুটো তরল পদার্থ নিশ্চয়ই একই রকম পদার্থ হলে নিশ্চয়ই এটা সলিউশন হবে না। দুটো পদার্থ কী হতে হবে, দুটো তরল পদার্থ আলাদা। জলের সঙ্গে দেখো তেল মেশালাম, জলের সঙ্গে অ্যালকোহল মেশালাম, এরকম। তাহলে একটাকে ধরে নিলাম 1, একটা ধরে নিলাম 2, লিকুইড 2, দু ধরনের কণা আছে। ঠিক একই রকমভাবে বাল্কেও কি আছে, এটা দু ধরনের কণা আছে। এবার দেখো এক্ষেত্রে দেখো শুধুমাত্র পিওর লিকুইডের মধ্যেই দেখো আকর্ষণ হবে। দেখো শুধুমাত্র এখানে কি দুটো লিকুইডের কণার মধ্যে আকর্ষণ হচ্ছে। এখানে দেখো সলিডের যে কণা, সেই সলিডের কণা কোনোদিন বাষ্প হতে পারে না। তাই সলিডের কণার জন্য বাষ্পচাপ হবে না। তাই বাষ্পচাপ কার জন্য হবে, লিকুইডের কণার জন্য হবে। কারণ সলিডের কণা বাষ্প তৈরি হতে পারবে না, তাহলে শুধুমাত্র লিকুইডের কণায় অ্যাকচুয়ালি বাষ্পে যাবে। তাহলে বাষ্প চাপের জন্য অ্যাকচুয়ালি দায়ী কে, লিকুইডের কণা। কি বললাম, বোঝা গেছে? এই লিকুইডের যে কণা, সেই লিকুইডের কণা দেখো কি আছে, একটা লিকুইডের কণা, আর একটা দেখো এইটাই দেখো সলিডের কণার সঙ্গে, অর্থাৎ দুটো আকর্ষণ আছে এখানে। লিকুইডের কণা দেখো সলিড এবং লিকুইড দুটো কণার সঙ্গে আকর্ষিত আছে। আর এক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে দেখো দুটো লিকুইডই অ্যাকচুয়ালি বাষ্প যেতে পারবে।
অর্থাৎ এই লিকুইডও বাষ্প, এই লিকুইডও বাষ্প হতে পারবে। কিন্তু দেখো এই লিকুইড ওয়ান, দেখো এই লিকুইড ওয়ান কণার মধ্যে আকর্ষণ হচ্ছে, আবার দেখো লিকুইড ওয়ান লিকুইড টু এর মধ্যে কণার মধ্যে আকর্ষণ হচ্ছে। আবার ঠিক একই রকমভাবে লিকুইড টু এর যে অ্যাকচুয়ালি যে কণাটা, সেই কণাটা দেখো লিকুইড ওয়ানের কণার সঙ্গেও আকর্ষণ হচ্ছে, লিকুইড টু এর কণার সঙ্গেও আকর্ষণ হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা সবসময় জানি দুটো যদি একই কণার মধ্যে আকর্ষণ হয় তাকে বলা হয় কোহেসিভ ফোর্স। আর যদি দুটো ডিফারেন্ট কণার মধ্যে বা ডিফারেন্ট পার্টিকেলের মধ্যে যদি আকর্ষণ হয় তখন তাকে বলা হয় অ্যাডিউসিভ ফোর্স। তাহলে এখানে দেখো শুধুমাত্র এটার ক্ষেত্রে, পিওর লিকুইডের ক্ষেত্রে দেখো লিকুইড অর্থাৎ কিনা একই ধরনের কণার মধ্যে আকর্ষণ, তাহলে এটাকে আমি বলবো কোহেসিভ ফোর্স। আর এখানে ক্ষেত্রে দেখো লিকুইডের আকর্ষণ, আর দেখো লিকুইড সলিডের মধ্যে আকর্ষণ। আর এক্ষেত্রে যদি আমি লিকুইড ওয়ানের ক্ষেত্রে যদি বলি লিকুইড ওয়ান আকর্ষণ, আর কি লিকুইড ওয়ান লিকুইড টু আকর্ষণ, ঠিক একই রকমভাবে লিকুইড ওয়ান আকর্ষণ, লিকুইড ওয়ান আকর্ষণ, সরি এটা টু হয়ে যাবে, টু আকর্ষণ। তাহলে দেখো আমি বলতে পারি যে যদি লিকুইড, এই ক্ষেত্রে দেখো আকর্ষণটা সবচেয়ে কম, দেখো আকর্ষণটা সবচেয়ে কম, তাহলে কম হওয়ার কারণে এখানকার যে কণাটা, সেই কণাটা ইজিলি দেখো ভেপার যেতে পারবে। আর এখানে দেখো লিকুইড এবং লিকুইড সলিড দেখো আকর্ষণ তুলনামূলক দেখো বেড়ে গেছে। যখনই লিকুইডের প্রতি, একটা লিকুইডের কণার প্রতি আকর্ষণ যখনই বেড়ে যাবে, দেখো এই আকর্ষণ যখনই বাড়ছে দেখো, তখনই দেখো কি হচ্ছে যে এই লিকুইডটা সহজে বাষ্পীভূত হতে পারছে না, কারণ আকর্ষণ এখানে বেড়ে গেছে, কারণ দুটো আকর্ষণ আছে। আর এক্ষেত্রে পার্টিকুলার যদি লিকুইড ওয়ানের জন্য যদি ভাবি, দেখো লিকুইড ওয়ানের জন্য দেখো দুটো আকর্ষণ, দেখো একটা লিকুইড ওয়ান অর্থাৎ এটা কোহেসিভ ফোর্স, আর এটা লিকুইড ওয়ান লিকুইড টু এটা দেখো অ্যাডিউসিভ ফোর্স। তা দেখো কোহেসিভ আর অ্যাডিউসিভ ফোর্স দুটোই অ্যাকচুয়ালি থাকার কারণে কী আছে, এখানেও লিকুইড ওয়ান কণাটা দেখো তুলনামূলক বাষ্প যাবে কম। ঠিক একই রকমভাবে লিকুইড টু এর ক্ষেত্রেও দেখো একটা কোহেসিভ একটা অ্যাডিউসিভ ফোর্স, ফলে এখানে কী হবে না, লিকুইড টু এর কণাটাও কী হবে তুলনামূলক কম বাষ্প পরিণত হবে। কিন্তু দেখো এখানে দেখো বাষ্প দেখো দুজনাই হতে পারছে, লিকুইড ওয়ান লিকুইড টু, তার তুলনামূলক দেখো এখানে বাষ্পের পরিমাণটা দেখো এর থেকে দেখো বেড়ে গেছে। দেখো কারণ দেখো এখানে দেখো লিকুইড ওয়ান যেটা, এখানে এক্ষেত্রে দেখো শুধুমাত্র লিকুইড ওয়ানটাই বাষ্প হতে পারছে, সলিড বাষ্প হতে পারছে না। কিন্তু এখানে দেখো লিকুইড ওয়ান লিকুইড টু, এখানে দুজনা বাষ্প হতে পারছে। যেহেতু দুজনা বাষ্প হতে পারছে, সেই জন্য আমি কি বলবো, এখানে তুলনামূলক এর থেকে এর বাষ্পচাপ দেখো কী হয়ে গেছে, বেড়ে গেছে। কিন্তু দেখো এর থেকে এর বাষ্পচাপ আবার কম, কেন না এখানে দেখো আকর্ষণ একটা হচ্ছে, এখানে আকর্ষণ দেখো দুটো হচ্ছে, তুলনামূলক কি আকর্ষণ দুটো হওয়ার কারণে এর বাষ্পচাপটা কম। কী বললাম, বোঝা গেছে? তাহলে বলতে পারি যে দেখো এখানে পিওর যে লিকুইড আছে, পিওর লিকুইডের অ্যাকচুয়ালি দেখো বাষ্প যে চাপ, সেই চাপটা সবসময় দেখো বেশি হবে সলিউশনের থেকে, সে যে ধরনের সলিউশন হোক না কেন, সলিড লিকুইডই হোক বা লিকুইডই হোক, যে ধরনের সলিউশন হোক না কেন, পিওর লিকুইডের ক্ষেত্রে বাষ্প চাপ সব সময় বেশি হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার, হচ্ছে পিওর লিকুইড আর হচ্ছে সলিউশনের মধ্যে তুলনা। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ বিশুদ্ধ যদি কোনো তরল পদার্থ হয়, তার বাষ্পচাপ সবসময় কী হবে, দ্রবণের বাষ্পচাপের থেকে বেশি হবে। তার একটাই কারণ বিশুদ্ধ যদি তরল হয়, সেখানে দেখো কী হচ্ছে, তুলনামূলক পৃষ্ঠের যে কণা, সেই পৃষ্ঠের কণাগুলোর মধ্যে আকর্ষণ দেখো তুলনামূলক এর কম, তার সহজেই পৃষ্ঠ থেকে কী হচ্ছে, ও পৃষ্ঠ ছেড়ে দেখো বাষ্পে পরিণত হতে পারছে। এই কারণে আমি বলতে পারি যে পিওর লিকুইডের বাষ্পচাপ সবসময় সলিউশনের থেকে বেশি হবে। কী বললাম, বোঝা গেছে? এবার আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে পিওর লিকুইড আর হচ্ছে সলিডের লিকুইডের মধ্যে বাষ্পচাপে কীরকম কী অ্যাকচুয়ালি আছে। অর্থাৎ পিওর যে লিকুইড আছে, পিওর লিকুইড আর কি বলেছে না সলিড লিকুইডে ডিজলভ হচ্ছে, এদের দুজনের বাষ্পচাপের মধ্যে কী অ্যাকচুয়ালি ঘটনা ঘটছে সেটা দেখব। অর্থাৎ ধরে নিলাম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি কি করেছি, এই পাত্রের মধ্যে কি আছে না ওয়াটার আছে, শুধু বিশুদ্ধ অবস্থায় ওয়াটার আছে। আর আরেকটা পাত্র নিয়েছি, এই পাত্রেতে অ্যাকচুয়ালি কি আছে না ওয়াটার আর ধরে নিলাম সুগার আছে, অর্থাৎ চিনি কঠিন হয়, তাহলে সলিড লিকুইডে ডিজলভ হয়েছে। এবার দেখো এটা হচ্ছে পিওর লিকুইড, এটা হচ্ছে সলিউশন। একটু আগে দেখেছি যে ওয়াটারের অ্যাকচুয়ালি বাষ্পচাপ সবসময় কী হবে, বেশি হবে
ওয়াটার প্লাস সুগারের থেকে, কারণ এটা হচ্ছে তোমার সলিউশন, এটা হচ্ছে বিশুদ্ধ। তো ধরে নিয়েছি এখানে প্রত্যেকটাই কী আছে, ঢাকনা দিয়ে অবস্থায় আছে। তো ধরে নিয়েছি এইটার অ্যাকচুয়ালি বাষ্পচাপ অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ হচ্ছে পি নট, আর এটার বাষ্পচাপ ধরে নিয়েছি পি। কী বললাম, বোঝা গেছে? আবার দেখো, এর বাষ্পচাপ হচ্ছে অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ, পিওর লিকুইডে বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ আমরা দেখছি পি নট, আর ওয়াটার আর সুগারের যখন দ্রবণ আছে তখন ধরে নিচ্ছি এর বাষ্পচাপ হচ্ছে পি। আর এখানে একটু বলে দিই, শুধুমাত্র দেখো এখানে দেখো লিকুইডের জন্যই দেখো বাষ্প হবে, কোনো সুগারের জন্য কোনো সুগার কোনো বাষ্প তৈরি হবে না। তো সেই জন্য লিকুইডের জন্য, যেহেতু লিকুইড এখানে ওয়াটারের জন্যই অ্যাকচুয়ালি বাষ্পচাপ তৈরি হবে, কোনো সুগারের জন্য বাষ্পচাপ তৈরি হবে না। কী বললাম, বোঝা গেছে? এবার দেখো, খুব সিম্পল জিনিস, ভালো করে বলবো। দেখো দেখো এখানে কি আছে না, এই পি নট সবসময় দেখো পি নট গ্রেটার দেন পি বলতে পারি না, পারি না? এই পি নট আর পি এর মধ্যে একটা রিলেশান আছে, পি নট আর পি এর মধ্যে রিলেশান, এই রিলেশানটাকে সায়েন্টিস্ট রাউলসের ল বলে। অর্থাৎ সায়েন্টিস্ট রাউলস কী করেছিল, এই পি নট আর পি এর মধ্যে একটা রিলেশান বার করার চেষ্টা করেছে। এইটাকে বলা হচ্ছে রাউলসের ল। কী বললাম, বোঝা গেছে? আবার দেখো, তাহলে বলতে পারি এখানে আমি ওয়াটার, আর এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে না, এই ওয়াটারের জন্য অ্যাকচুয়ালি বাষ্পচাপ তৈরি হচ্ছে, এর সুগারের জন্য কোনো বাষ্পচাপ তৈরি হচ্ছে না। তাহলে দেখো এইখানে ওয়াটারের একটা মোল ভগ্নাংশ থাকবে XH2O, থাকবে তো। সুগারের একটা মোল ভগ্নাংশ থাকবে X সুগার। তাহলে এখানে বাষ্পচাপ অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক আর দ্রবণ, শুধু যেটা বলা হয় দ্রবণের জন্য, দ্রবণে যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপটা কার জন্য দায়ী? ওয়াটারের জন্য দায়ী, সুগারের জন্য দায়ী না। কী বললাম, বোঝা গেছে? তা রাউলসের ল বলছে যে, বলছে পি ইকুয়াল টু হচ্ছে পি নট ইন্টু এক্স ওয়াটার, পি নট ইন্টু এক্স ওয়াটার। এই এক্সটা হচ্ছে মোল ভগ্নাংশ, অর্থাৎ এক্স ওয়াটারটা হচ্ছে কি, যে জলের মোল ভগ্নাংশ, আর এক্স সুগারটা কি না তোমার চিনি বা সুগারের মোল ভগ্নাংশ। কী বললাম, বোঝা গেছে? তাহলে রাউলসের ল হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে পি নট ইন্টু XH2O। অর্থাৎ দেখো আমি বলতে পারি আবার যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপটা কার জন্য দায়ী? ওয়াটারের জন্য। কী বললাম, বোঝা গেছে? ইকুয়াল টু বিশুদ্ধ তরল, ওই যে তরলটা এখানে যে ওয়াটার যেটা আছে, সেই ওয়াটারটা যদি বিশুদ্ধ অবস্থা থাকে তাহলে তার বাষ্পচাপ ইন্টু ওই দ্রবণে যার জন্য বাষ্পচাপটা হলো তার অ্যাকচুয়ালি মোল ভগ্নাংশ। যদি এখানে দেখা গেছে দুটো লিকুইড আছে, সরি দুটো বলছে, একটা ধরো A প্লাস বি আছে, এ হচ্ছে সলিড, বি হচ্ছে লিকুইড, তাহলে এখানে আমি বলতে পারি পি ইকুয়াল টু পি নট ইন্টু এক্স বি, কারণ বি এখানে লিকুইডের জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে, আবার দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, এইখানে লিকুইডের জন্যই বাষ্পচাপ হচ্ছে, সলিডের জন্য কোনো বাষ্পচাপ তৈরি হচ্ছে না। তো যেহেতু সলিডের জন্য কোনো বাষ্পচাপ তৈরি হচ্ছে না, সেই জন্য আমি কি বলবো, লিকুইডের জন্য বাষ্পচাপ তৈরি হচ্ছে, সেই জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে না, লিকুইডের যে আমি মোল ভগ্নাংশটা ধরবো, যার জন্য সলিউশনে বাষ্পচাপ তৈরি হচ্ছে তারই অ্যাকচুয়ালি আমি কী করবো, মোল ভগ্নাংশ ধরবো। অর্থাৎ বলতে পারি এটা অ্যাকচুয়ালি পিবি, কারণ অ্যাকচুয়ালি দেখো এটা সলিউশনে বি এর জন্যই অ্যাকচুয়ালি বাষ্পচাপ হয়েছে, এটা হচ্ছে পিবি, এটা হচ্ছে XB। কী বললাম, বোঝা গেছে? এটাকে আমি লেখচিত্রের মাধ্যমে তোমাদেরকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। অর্থাৎ এই কোয়েশ্চনটাকে আমি লেখচিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এখানে দিয়েছি আমি মোল ভগ্নাংশ এক্স অক্ষ, আর এখানে ওয়াই অক্ষ দুদিকে দুটো এঁকেছি, কেন পরে আসছি, এটা পি দিয়েছি, অর্থাৎ বাষ্পচাপের যে প্রেশার। দেখো এক্স, এই এক্সের অ্যাকচুয়ালি এক্স ওয়াটার যেটা, এক্স ওয়াটার দেখো এই মানটা আমি যখন
পড়িয়েছিলাম, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন পড়িয়েছিলাম, তখন তো আমি বলেছিলাম যে কারোর মোল ভগ্নাংশ 0 থেকে 1-এর মধ্যে হতে পারে। কারো মোল ভগ্নাংশ 0 মানে সেই পদার্থটা ওখানে নেই, কারো মোল ভগ্নাংশ 1 মানে বোঝাচ্ছে যে ওই পদার্থটা 100% বিশুদ্ধ অবস্থায় আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে দেখো আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে অ্যাকচুয়ালি এক্সের যে মান, এক্সের মানটা এই পয়েন্টে 0, এক্স ওয়াটার ইকুয়াল টু 0, আর এই পয়েন্টে এক্স ওয়াটার ইকুয়াল টু 1। এটার মানে কি, যে এই পয়েন্টে অ্যাকচুয়ালি কোনো জল নেই, আর এই পয়েন্টে বিশুদ্ধ জল আছে। দেখো মোল ভগ্নাংশে আমি পড়িয়েছিলাম। কি বললাম, বোঝা গেছে? তাহলে দেখো ইকুয়েশনে বসাও, যদি এক্স এইচ টুর মান যদি 0 বসাও তাহলে পি ইকুয়াল টু 0 হবে। দেখো তাহলে এই পয়েন্টে দেখো পি ইকুয়াল টু 0। আবার এই পয়েন্টটা চলে দাও, এই পয়েন্টে এক্স এইচ টুর মান যদি আমি 1 বসাই তাহলে পি ইকুয়াল টু পি নট, মানে এটা ধরে নিচ্ছি আমি পি নট, এটাই হচ্ছে পি নট। তাহলে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যত যাচ্ছে দেখো বাষ্পচাপ 0 থেকে পি নট হচ্ছে, মানে কি আস্তে আস্তে মানটা বেড়েছে। তাহলে লেখচিত্রটাকে আমি এরকমভাবে বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু এম এক্সের মতো। দেখো দেখো এটা ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে দেখো এম এক্স প্লাস সি। দেখো সি নেই এখানে, তাহলে এটাকে সরলরেখা বলতে পারি। তাহলে সরলরেখা দেখো এটা দেখো 0 থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে দেখো এই পয়েন্ট পর্যন্ত হবে। যেখানে দেখো এই পয়েন্টটা বোঝাচ্ছে যে এখানে কোনো দেখো তরল পদার্থ নেই, অর্থাৎ কোনো ওয়াটার নেই। তাহলে যার ওয়াটার যদি না থাকে তাহলে কি কোনো বাষ্পচাপ তৈরি হবে ওয়াটারের জন্য? বাষ্পচাপ তৈরি হবে না। যত এই পয়েন্ট থেকে আস্তে আস্তে এই পয়েন্টে যাচ্ছি দেখো বিশুদ্ধ, অর্থাৎ কি না, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে যখন যাচ্ছি দেখো তখন দেখো জলের পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ছে বাড়ছে বাড়তে 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 দেখো যখন এই পয়েন্টে চলে গেছি বিশুদ্ধ জল হয়ে গেছে। আর বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেখো পি নট। দেখো ওটাই জন্য দেখো এই পয়েন্টটা দেখো অ্যাকচুয়ালি বাষ্পচাপ কত, পি নট। তাহলে এই লেখচিত্রটা আশা করি বোঝা গেছে যে পিওর লিকুইড আর সলিড লিকুইডের মধ্যে যখন ডিসলভ হবে তখন অ্যাকচুয়ালি রাউলসের ল এখানে কীরকম হবে, বোঝা গেছে? এবার আমরা আসছি যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে কি না পিওর লিকুইড আর কি না, আর হচ্ছে লিকুইড প্লাস লিকুইডের মধ্যে সলিউশন, পিওর লিকুইড আর লিকুইড লিকুইড সলিউশন, এই দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করব কীরকমভাবে বাষ্পচাপ তৈরি হচ্ছে। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে দেখো। দেখো পিওর লিকুইডের ক্ষেত্রে এখানে একটা আমি কন্টেনার ধরলাম, ভালো করে বুঝবে এই জায়গাটা। দুটো কন্টেনার নিয়েছি, একটা কন্টেনার দিয়েছি এখানে, আর এখানে একটা কন্টেনার আছে। যেহেতু দুটো লিকুইড আছে মানে এখানে আমি বলতে পারি একটা 1 একটা 2, একটা 1 একটা 2, এখানেও তো একই রকমভাবে বললাম 1 2 1 2। দেখো আগের ক্ষেত্রে শুধুমাত্র এখানে ওয়াটারই অ্যাকচুয়ালি কী হচ্ছিলো, বাষ্পীভূত হতে পারছিল, সুগার বাষ্পীভূত হতে পারছিল না। তাই বাষ্পচাপের জন্য শুধুমাত্র দায়ী এখানে ওয়াটার, কোনো সুগার দায়ী না। কিন্তু দেখো যদি এখানে আমি দেখি যে এখানে ধরো এটা নিয়েছি আমি, দেখা গেলো ওয়াটার নিয়েছি আমি, সে একই জিনিস নিয়েছি ওয়াটার, আর এখানে নিয়েছি আমি ওয়াটার প্লাস নিয়েছি দেখা গেল ইথানল C2H5OH নিয়েছি ইথানল। তাহলে দেখো ওয়াটার প্লাস ইথানল দুজনাই দেখো অ্যাকচুয়ালি বাষ্পীভূত হতে পারবে। তাহলে বাষ্পচাপ অ্যাকচুয়ালি এর জন্য প্লাস এর জন্য যদি দুজনের জন্যই বাষ্পচাপ হবে, তাহলে টোটাল বাষ্পচাপ এই ওয়াটার প্লাস যদি ইথানলের জন্য যে দুটো বাষ্পচাপকে যদি যোগ করি তাহলে অ্যাকচুয়ালি এই দ্রবণের বাষ্পচাপ পাবো। আর আগে আমি দেখিয়েছি অবশ্যই দেখো এখানে দেখো যদি বলা হয় যে এক্ষেত্রে যদি বলা হয় যে এর বাষ্পচাপ ধরে নিলাম পি নট ওয়াটার বাষ্পচাপ, আর আরেকটা কন্টেনার নিয়েছি সেটাও একটুখানি বলে দিই। আরেকটা কন্টেনার, সেই কন্টেনারটা কী আছে, শুধুমাত্র বিশুদ্ধ অবস্থায় ইথানল আছে। এক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি বিশুদ্ধ অবস্থায় থাকে, যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র ইথানলেরই কণা থাকবে এখানে। তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বাষ্পচাপ কী হবে, পি নট ETOH দিলাম। কি বললাম, বোঝা গেছে? আর
এক্ষেত্রে যে বাষ্পচাপ, এই বাষ্পচাপটা ধরে নিলাম পি। তাহলে অতি অবশ্যই এই পি এর মানটা এই দুজনার থেকে দেখো কম হবে, কারণ দেখো এটা দ্রবণ, এই দুটো দেখো বিশুদ্ধ। স্যার সবসময় বলেছি বিশুদ্ধ দ্রাবকের থেকে বাষ্পচাপ সবসময়, দ্রবণের বাষ্পচাপ কি হবে না, দ্রবণের বাষ্পচাপ সবসময় কম হবে। তাহলে বলতে পারি পি নট ওয়াটার গ্রেটার দ্যান পি, আর পি নট ইথানল গ্রেটার দ্যান পি, সবসময়ের জন্য কোনো ব্যতিক্রম হয় না। সবসময় বলেছি বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ অবস্থায় যদি থাকে তার বাষ্পচাপ সবসময় দ্রবণের থেকে বেশি হবে। দেখো এখানে ওয়াটার প্লাস ইথানল দেখো দুজনেই দেখো দ্রবণের মধ্যে আছে, দ্রবণে থাকা মানেই এখানে বাষ্পচাপ কী হবে, কমে যাবে। আর এখানে দেখো বিশুদ্ধ অবস্থায় আছে মানে কি, বিশুদ্ধ পিওর অবস্থায় আছে মানে কি এখানে কী হবে, বাষ্পচাপ বেশি হবে। কী বললাম, বোঝা গেছে? এবার দেখবো এই পি, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি তিনটের মধ্যে কী রিলেশান, সেই রিলেশানটাও রাউলসের ল। ধরো এরকম যদি হয় যে এখানে ওয়াটারের জন্য যে অ্যাকচুয়ালি বাষ্পচাপটা হচ্ছে, ওয়াটারের জন্য যে বাষ্পচাপ, সে ওয়াটারের জন্য যে বাষ্পচাপ, তা লিকুইড এখানে অ্যাকচুয়ালি এখানে যদি বলা হয় দ্রবণের দুজনের জন্য বাষ্পচাপ ওয়াটার প্লাস ইথানল, তা ধরে নিলাম ওয়াটারের জন্য যে বাষ্পচাপ, এই ওয়াটারের জন্য বাষ্পচাপটা হচ্ছে এখানে ধরে নিলাম PH2O, আর এর জন্য যে বাষ্পচাপ সেটা ধরে নিলাম PETOH। তাহলে দেখো দ্রবণের অ্যাকচুয়ালি বাষ্পচাপটা হবে সেটা হচ্ছে P হচ্ছে PH2O প্লাস PETOH। কী বললাম, বোঝা গেছে? না বোঝা গেলে বলো। অর্থাৎ কি না, আমি এখানে আবার দেখো বলি যে এখানে দেখো এই দ্রবণে দেখো লিকুইড দ্রবণ দেখো দুজনার জন্য দেখো বাষ্পীভূত হচ্ছে, অর্থাৎ এও বাষ্পীভূত হতে পারছে, এও বাষ্পীভূত হতে পারছে। তাহলে দ্রবণের বাষ্পচাপ কি, ওয়াটারের জন্য অ্যাকচুয়ালি একটা বাষ্পচাপ তৈরি হবে, আর কি না ইথানলের জন্য একটা বাষ্পচাপ তৈরি হবে। দুটো বাষ্পচাপ যদি যোগ করি তাহলে টোটাল অ্যাকচুয়ালি দ্রবণের বাষ্পচাপ হবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। এবার দেখো আমি একটা গল্প আসি, সেটা হচ্ছে যদি এরকম বলি যে ধরো তোমার কাছে কি আছে, দেখা গেলো দুজন ব্যক্তি কিছু কিছু করে টাকা দিচ্ছে। একজন দেখা গেলো ব্যক্তি দেখা গেল তোমাকে 20 টাকা দিচ্ছে, আর একজনে দেখা গেলো তোমাকে 30 টাকা দিচ্ছে। তোমার কাছে এখন টাকা কত হলো, 50 টাকা, সেরকম ব্যাপারটা। এর জন্য কিছু বাষ্পচাপ আছে, এর জন্য কিছু বাষ্পচাপ, টোটাল বাষ্পচাপ করলে তবে অ্যাকচুয়ালি এই বাষ্পচাপটা হবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে বলতে পারি, আমি এটা তো বলতে পারি রাউলসের সূত্র থেকে যে PH2O সমান হচ্ছে P0H2O ইন্টু XH2O। এখানে দেখো যেহেতু দ্রবণ, তাহলে এর একটা মোল ভগ্নাংশ থাকবে, এরও একটা মোল ভগ্নাংশ থাকবে, বলতে পারি। আবার এটাও বলতে পারি PETH ইকুয়াল টু P0H ETOH ইন্টু XETOH, বলতে পারি না, পারি না? যদি এই দুটোকে যোগ করি, যোগ করলেই অ্যাকচুয়ালি কী হবে, এটা দ্রবণের বাষ্পচাপ হবে। তাহলে এই দুটোকে আমি কি করলাম, যোগ করলাম। তাহলে যোগ করলে P ইকুয়াল টু কী হলো, PH2O প্লাস P ইথানল ইকুয়াল টু আমি বলতে পারি P0H2O ইন্টু XH2O প্লাস P0ETOH ইন্টু XETOH। তাহলে দেখো লিকুইড যদি কী হয়, দুটো লিকুইড সলিউশনের মধ্যে যদি অ্যাকচুয়ালি দ্রবণ তৈরি হয়, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দ্রবণের বাষ্পচাপ। অর্থাৎ এই অংশটা আসছে ওয়াটার থেকে, এই অংশটা আসছে ইথানল থেকে। দেখো দুটোকে যোগ করেছি, তবে দেখো অ্যাকচুয়ালি কী আসছে, পি সলিউশন, অর্থাৎ কিনা দ্রবণের বাষ্পচাপ আসছে। কী বললাম, বোঝা গেছে না বোঝা গেলে বলো, বোঝা গেছে তো? এবার দেখো এইটাকে আমি লেখচিত্রে রিপ্রেজেন্ট করছি, খুব ইম্পর্টেন্ট। লেখচিত্রে রিপ্রেজেন্ট করলাম। এইটা আমি ধরে নিলাম মোল ভগ্নাংশ এক্স, এটা পি, এটাও পি। এই যে পয়েন্টটা আছে ভালো করে বুঝবে, এই পয়েন্টটাতে আমি ধরে নিলাম
এক্স ওয়াটার এটা 0, আর এক্স ইথানল এটা ধরে নিয়েছি 1। এই পয়েন্টে আমি ধরে নিলাম এক্স ওয়াটার এটা ইকুয়াল টু হচ্ছে 1, আর এক্স ইথানল ইকুয়াল টু 0। এটার মানে কি বোঝাচ্ছে? এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি 100% বিশুদ্ধ অবস্থায় কি আছে? এক্স ইথানল, কারণ এটা 0 মানে নেই, এ আর 1 মানে কি পুরোটা আছে। আর এই পয়েন্ট অ্যাকচুয়ালি জল বিশুদ্ধ অবস্থায় আছে, এই পয়েন্ট অ্যাকচুয়ালি ইথানল বিশুদ্ধ অবস্থায় আছে। এই দুটো পয়েন্ট বাদ দিলে বাকি যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেই দেখো অ্যাকচুয়ালি কী আছে না, যত দিক থেকে এদিকে যাচ্ছে দেখো আস্তে আস্তে দেখো এক্স ওয়াটারের মান বাড়ছে, আর এক্স ইথানলের মান আস্তে আস্তে কী হচ্ছে? কমছে, যত দিক থেকে এদিকে যাচ্ছে। অর্থাৎ বলতে পারি এই যে পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্টই অ্যাকচুয়ালি দ্রবণের পয়েন্ট, যেখানে কোনো না কোনো একটা ইথানল আর ওয়াটারের কম্পোজিশন আছে। আর এই দুটো পয়েন্ট হচ্ছে কিনা বিশুদ্ধ অবস্থায় আছে, একটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে কিনা ওয়াটার বিশুদ্ধ অবস্থায় আছে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো এই দুটো মান আমি এখানে বসাচ্ছি। প্রথমে আমি দেখব যে অ্যাকচুয়ালি এই পয়েন্টটাতে দেখো এক্স ওয়াটারের মান 0, তাহলে এটা কী হয়ে গেল? 0 এই কোয়ান্টিটিটা। আর এখানে এক্স ইথানল কত? 1, তাহলে অ্যাকচুয়ালি পি ইকুয়াল টু কত না? পি ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে পি নট ইথানল। সেটাই হওয়া উচিত, কারণ এই পয়েন্টে শুধুমাত্র বিশুদ্ধ অবস্থা ইথানল আছে, কারণ জল নেই, মানে জলের জন্য কোনো বাষ্পচাপ হবে না। তাহলে বলতে পারি এক্স এইচ টু যদি 0 বসাই, যদি আমি 0 বসাই, তাহলে এটা হচ্ছে 0 হয়েছে। তাহলে এক্স ইথানল যদি 1 বসে, তাহলে এই কোয়ান্টিটিটা 0 হয়ে গেল। তাহলে শুধুমাত্র এখানে পি ইকুয়াল টু আমি বলতে পারি পি নট ইথানল, যত সলিউশনের যে বাষ্পচাপ সেটা হচ্ছে পি নট ইথানল। তাহলে এইটা ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে পি নট ইথানল। এবার দেখো ভালো করে দেখো এই পি নট ইথানলটা দেখো, যত দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবো আস্তে আস্তে দেখো পি নট ইথানলের পরিমাণটা কমেছে, কমতে কমতে দেখো কী হয়ে গেছে? 0। তাহলে কমতে কমতে 0 হয়ে গেছে, মানে কি? যে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে গেছি দেখো এই পয়েন্টে দেখো ইথানল নেই, অর্থাৎ যত আমি এদিক থেকে এদিকে যাচ্ছি পি ইথানলের মানটা আস্তে আস্তে দেখো কমেছে। দেখো যদি পি ইথানলের মান যদি কমে যায়, পার্সেন্টেজ যদি পি ইথানলের যদি মোল ভগ্নাংশ কমে যায় আস্তে আস্তে, তাহলে কী হবে? তার বাষ্পচাপ আস্তে আস্তে কমবে। কমতে কমতে দেখো এই পয়েন্টে দেখো এক্স ইথানলের মান দেখো 0 হয়ে গেছে। তাহলে এ দেখো এই পয়েন্টে এক্স ইথানলের মান দেখো 0 হয়ে গেছে। তা 0 হলো দেখো ইথানলের জন্য যে বাষ্পচাপ সেই বাষ্পচাপটা দেখো 0। তাহলে এখানে দেখো বাষ্পচাপ ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমামটা কত? পি নট ইথানল। আর এই পয়েন্টে দেখো অ্যাকচুয়ালি কত? 0। তাহলে আস্তে আস্তে দেখো এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি এই পয়েন্টে যখন যাচ্ছে তখন দেখো বাষ্পচাপ আস্তে আস্তে কী হচ্ছে? কমছে। তাহলে এটাকে আমি লেখচিত্রটাকে আমি এইভাবে আঁকলাম। হয়েছে? এবার আসছি দেখো এই পয়েন্টে দেখো ওয়াটার, দেখো এক্স ওয়াটারের মান 1, আর এটা দেখো 0। তাহলে এই মানটা কত? এই মানটা অ্যাকচুয়ালি দেখো পি ইকুয়াল টু আমি বলতে পারি পি নট H2O বলতে পারি। তো ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে পি নট H2O, এইটুকুনি। আর দেখো এই পয়েন্টটা দেখো যদি যাও এই পয়েন্টে দেখো এক্স H2ওর মান যদি কী হয়? এক্স H2ওর মান যদি 0 হয়, তাহলে ওয়াটারের জন্য কোনো দেখো বাষ্পচাপ তৈরি হবে না। হবে না। তাহলে বলতে পারি এই পয়েন্ট থেকে যত এদিকে আসছে দেখো ওয়াটারের পরিমাণ আস্তে আস্তে কমছে। তো কমতে কমতে দেখো এই পয়েন্টে গিয়ে দেখো ওয়াটার দেখো 0, ওয়াটারে কোনো পার্সেন্টেজই নেই, কারণ মূল ভগ্নাংশ 0 হয়ে গেছে। তাহলে বলতে পারি এই পয়েন্টে অ্যাকচুয়ালি কী আছে? বাষ্পচাপের পরিমাণটা কী? বাষ্পচাপের পরিমাণটা ওয়াটারের জন্য যে বাষ্পচাপ সেই বাষ্পচাপের পরিমাণটা কী হবে? 0। আর এটা করতে করতে এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমামটা কত? পি নট ওয়াটার, কারণ বিশুদ্ধ অবস্থায় অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হয়। তাহলে এইটা অ্যাকচুয়ালি কী করলাম? তাহলে দেখো এই লেখচিত্রটা এসেছে, দেখো আমি বলতে পারি এরকমভাবে পি নট H2O ইন্টু এক্স H2O ইকুয়াল টু পি H2O থেকে এসেছে। আর এই লেখচিত্রটা দেখো এসেছে পি ইথানল ইকুয়াল টু পি ইথানল ইন্টু এক্স ইথানল
হয়েছে? এবার দেখো, এখনও কিন্তু লেখচিত্র শেষ হয়নি। তাহলে দেখো এই পয়েন্টে পার্টিকুলার এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে দেখো এইটুকুনি অংশ, এই অংশটা দেখো PH2O অর্থাৎ জলের জন্য বাষ্পচাপ, আর এইটুকুনি অংশ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এই অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি কি না ইথানলের জন্য বাষ্পচাপ। ভালো করে বুঝবে দেখো এই জায়গাটা, এই অংশটুকুনি দেখো কিসের জন্য বাষ্পচাপ, কারণ দেখো এখানে দেখো এই পয়েন্টটা দেখো দুজনের জন্য বাষ্পচাপ হবে, তো ওয়াটারের জন্য বাষ্পচাপ কত এইটুকুনি, কারণ এটা দেখো ওয়াটারের অ্যাকচুয়াল লেখচিত্র। আর দেখো ইথানলের জন্য বাষ্পচাপ কত হবে এইটুকুনি, এখান থেকে এইটুকুনি। তাহলে টোটাল বাষ্পচাপ সলিউশনে কত PH2 আর পি ইথানল। তাহলে এইটার সাথে এই অংশটা জুড়ে দেবো, মানে এইখানটা হবে অর্থাৎ কিনা এই অংশটার সাথে এই অংশটা জুড়ে দিলাম, জুড়ে এখানে যদি এই পয়েন্টটা ভাবে, এই পয়েন্টটা এইটুকুনি হচ্ছে ওয়াটারের জন্য, আর এইটুকুনিটা হচ্ছে কিসের জন্য ইথানলের জন্য। তাহলে এটা এখানে হবে, এটা যদি এখানে যাও, যদি ঠিক এরকমভাবে দেখো প্রত্যেকটা লেখচিত্র আমি যদি করি, তাহলে দেখো এরকম টাইপের আমি একটা লেখচিত্র পাবো। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পি সলিউশন অর্থাৎ কি না সলিউশনের বাষ্পচাপ। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আবার একটু বলি যে দেখো এখানে অ্যাকচুয়ালি কি করেছি আমি না, এখানে করেছি সেটা হচ্ছে কি না দুটো অ্যাকচুয়ালি কি বাষ্পচাপ, এখানে লিকুইডের দুটো লিকুইডের জন্য বাষ্পচাপ আসছে, একটা ওয়াটার একটা ইথানল। তাহলে যে কোনো একটা পয়েন্টটা ভাবো, যদি এই পয়েন্টটা ভাবো, এই পয়েন্টটা দেখো ওয়াটারের জন্য কোনো বাষ্পচাপ নেই, শুধুমাত্র ইথানলের জন্য বাষ্পচাপ আছে, তাহলে এটাই মান। এবার এই পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা দেখো ওয়াটারের জন্য বাষ্পচাপ এইটুকুনি, ইথানলের জন্য বাষ্পচাপকে এইটুকুনি, তাহলে যোগ করতে হবে, এর সঙ্গে এটা যোগ করলে তবে টোটাল বাষ্পচাপ সলিউশনে বাষ্পচাপ পাবো এই পয়েন্টে। যদি এই পয়েন্টে যায় অর্থাৎ এখানে যদি আমি পয়েন্ট ভাবি, এই পয়েন্টটা দেখো এইটুকুনি দেখো জলের জন্য বাষ্পচাপ, আর এইটুকুনি দেখো হচ্ছে কি ইথানলের জন্য বাষ্পচাপ। তাহলে জলের জন্য যে বাষ্পচাপ বা ইথানলের জন্য যে বাষ্পচাপ, ইথানলের জন্য বাষ্পচাপ এইটা, এর সঙ্গে জলের বাষ্পচাপটা যোগ করে দিলাম। এই পয়েন্টটা দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি জলের সরি এটা হচ্ছে ইথানলের বাষ্পচাপ, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি না জলের বাষ্পচাপ। তাহলে জলের বাষ্পচাপের সঙ্গে ইথানলের বাষ্পচাপটা যোগ করলাম অর্থাৎ এর সঙ্গে এইটুকুনি অংশ যোগ করে দিলাম। এরকম করতে করতে দেখবে এইরকম একটা লেখচিত্র পাবে, এটাই হচ্ছে সলিউশনের বাষ্পচাপ। তাহলে এতক্ষণ ধরে যে আমি গল্প বললাম এটা পুরোটাই হচ্ছে কিন্তু পিওর লিকুইড এবং লিকুইডের বাষ্পচাপ একটা পড়ালাম, আর একটা পড়ালাম পিওর লিকুইড এবং সলিড এবং লিকুইডের মধ্যে বাষ্পচাপ, সলিড লিকুইডে দ্রবীভূত হয়েছে তার বাষ্পচাপ পড়ালাম। কী বললাম বোঝা গেছে? এবার দেখো এতক্ষণ ধরে এই রাউলস করে আমি চেঁচাচ্ছি, এই রাউলস লয়ের অ্যাকচুয়ালি একটা লিমিটেশন বা অ্যাকচুয়ালি কী আছে, একটা লিমিটেশন আছে। কী বললাম বোঝা গেছে? অর্থাৎ রাউলস ল শুধুমাত্র, রাউলস ল লিমিটেশন কি না, লিমিটেশন হচ্ছে শুধুমাত্র রাউলস ল আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেই প্রযোজ্য রাউলস ল। এতক্ষণ ধরে যা গল্প এগুলো রাউলস লয়ের গল্প আমি শোনালাম সবটাই হচ্ছে আইডিয়াল গ্যাসে আইডিয়াল সলিউশনের জন্য। আর দু নম্বর হচ্ছে কি না রাউলস ল হচ্ছে ভেরি ডাইলুট যদি সলিউশন হয়, ভেরি ডাইলুট অর্থাৎ কি না যদি সলিউশনটা যদি খুবই ডাইলুট হয়, যদি খুবই লঘু যদি হয়, লঘু যদি দ্রবণ হয়, ভেরি ডাইলুটটা না বলে শুধু বলি লঘু বলি, ডাইলুট সলিউশনের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি কি না রাউলস লয়ের প্রযোজ্য। অর্থাৎ কি না যদি দ্রবণটা লঘু হয় তবেই রাউলস লয়ের জন্য রাউলস ল প্রযোজ্য, যদি খুবই গাঢ় হয় তাহলে রাউলস ল প্রযোজ্য না। তাহলে কি বললাম লিমিটেশন, একটা হচ্ছে আইডিয়াল সলিউশন আর একটা হচ্ছে কি না যে সলিউশনটা কি হতে হবে ডাইলুট বা লঘু হতে হবে। কি বললাম বোঝা গেছে গল্প? তাহলে এই গল্প এটা হচ্ছে কি না যে সলিউশন, এর পরের দিন আমি তোমাদেরকে ডিসকাস করব সেটা হচ্ছে কি না যে এই রাউলস ল আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কোনো নন আইডিয়াল
সলিউশনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা পরের দিন ডিসকাস করব। অর্থাৎ শুধুমাত্র আইডিয়াল সলিউশনের জন্যই অ্যাকচুয়ালি কী হয় না, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার রাউলস ল, অর্থাৎ পৃথিবীতে যাবতীয়, যেমন তোমার সে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস পড়েছিলে, যে আইডিয়াল বলে কিছু হয় না, সবই রিয়েল গ্যাস। এখানেও তো একই রকমভাবে আইডিয়াল সলিউশন বলে, অর্থাৎ কোনো সলিউশনই আইডিয়াল না, সবই নন আইডিয়াল সলিউশন। অর্থাৎ রাউলস ল কোনো জায়গায় প্রযোজ্য না, কারণ রাউলস ল শুধুমাত্র আইডিয়াল সলিউশনের জন্য প্রযোজ্য, আর বাস্তবে কোনো আইডিয়াল সলিউশন হয়ই না, সবই নন আইডিয়াল। সেই জন্যে রাউলস ল বাস্তবে কোনো প্রযোজ্য হয় না। এরপরে দিনটা ক্লাসে ডিসকাস করব। ওকে, ঠিক আছে, ভালো থেকো।